শ্রবণ তাড়াহুড়ো করে বাইরে থেকেই দরজা লাগিয়ে দিল। হিংস্র বাঘের ন্যায় ছুটে এলো লোকগুলোর কাছে। রাগের মাথায় দোতলা থেকে দুজনকে ছুঁড়ে ফেলে দিল নিচে। দুজনের ভয়ানক আত্মচিৎকার শোনা গেল। লিডার লোকটা শ্রবণের হাতে ছুরি দিয়ে আঘাত করলো। ইতিমধ্যে স্পর্শ আর সিয়ামও ছুরির আঘাতে জখম হয়েছে। শ্রবণ লোকটার হাত থেকে ছুরি কেড়ে নিয়ে সোজা তার পেটের ভিতরে ঢুকিয়ে দিল। একজন ছুটে সোহাকে রাখা রুমটার দিকে দৌড় দিল। শ্রবণ তাকে আটকানোর চেষ্টায় ব্যস্ত। তখন আরো দুজন ছুটে গিয়ে সেই রুমে ঢুকে গেল। সোহার গগন বিদারী চিৎকার শুনে শ্রবণের দুনিয়া আরো এলোমেলো হয়ে গেল। ধরে রাখা লোকটাকে তুলে সোজা নিচে ফেলে দিল। এগুলো কিডন্যাপার নাকি গাঁজাখোর শ্রবণ বুঝতে পারছে না। সবগুলোকে গাঁজাখোর পাতিমাস্তানের মতো দেখতে। দৌড়ে রুমে প্রবেশ করে দেখলো সোহা কাত হয়ে পড়ে আছে ফ্লোরে। যন্ত্রণায় কাতরাচ্ছে ভীষণ। পানি আর রক্তে ফ্লোর ভেসে যেতে শুরু করেছে। সোহার নাম ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল। ছুটে এসে লোক দুজনকে মারতে শুরু করলো। শ্রবণের শক্তি যেন এখন আরো বেড়ে গেছে। একজনকে ধরে দেয়ালের সঙ্গে বাড়ি মেরে তার মাথা ফাটিয়ে দিল। ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। দ্বিতীয়জন অজ্ঞান হয়ে পড়ে আছে ফ্লোরে। সোহার কাছে এসে তাকে তুলে বুকে চেপে ধরল। দিশেহারা হয়ে বলল, জান, কিভাবে পড়লি? সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বাবুর আব্বু, আমি মরতে চাই না এক্ষুনি। আমাকে আর বাবুকে বাঁচাও। আমি তোমায় একা ছেড়ে চলে যেতে চাই না। আমি আরো অনেক বছর বাঁচতে চাই তোমার সঙ্গে আর আমাদের সন্তানের সঙ্গে। জান, তোদের কিচ্ছু হবে না, আমি কিছুই হতে দেব না। শ্রবণ তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। সোহাকে পাজা কোলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে চিৎকার করে বলল, স্পর্শ, ফোনের লাইট জ্বালাও আর নিচের দিকে চলো। স্পর্শ নিজের পকেট থেকে ফোন বের করে লাইট অন করলো। দুজনের দিকে লাইট ধরতেই তার মাথায় আসমান ভেঙে পড়লো যেন। বাড়ির বাইরে বেরিয়ে আসতে শামীম রেজা চৌধুরী আর পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। স্পর্শ বাবার গাড়ির দরজা খুলে দিয়ে বলল, ভাইয়া, আব্বুর সঙ্গে যাও। শ্রবণ দ্রুত গাড়িতে উঠে বসলো সোহাকে নিয়ে। সোহা অজ্ঞান হয়ে গেছে। বাবার দিকে তাকিয়ে জড়ানো গলায় বলল, আব্বু, দ্রুত হসপিটালে চলো। শামীম রেজা চৌধুরী গাড়ি ঘুরিয়ে ছুটলেন হসপিটালের উদ্দেশ্যে। শ্রবণ সোহাকে বুকে চেপে ধরে ডাকতে ডাকতে বলল, এই জান, এই চোখ খোল, আমাকে ছেড়ে যাবি না কিন্তু। জান, তোর কিছু হলে আমি মরে যাবো রে। সোহা চোখ খুলল না, কোনো কথাও বলল না। শ্রবণ বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু, দ্রুত চলো, নয়তো আমার জানে কিছু হয়ে যাবে। দ্রুত চলো, স্পিড বাড়াও। দ্রুতই চালাচ্ছি আব্বু, তুমি শান্ত হও। বাবুর আর সোহার কিছু হবে না। এই কুত্তার বাচ্চারা একটা জন্য পার না পায়, ওদের আমি নিয়ে যেতে জবাই করবো। সোহাকে উঠিতে নেওয়ার জন্য রেডি করা হচ্ছে। শ্রবণ ডাক্তারের দিকে তাকিয়ে জড়ানো গলায় থেমে থেমে বলল, ডাক্তার, আমি কিচ্ছুই জানি না, আপনার আমার স্ত্রী সন্তানকে যেভাবে হোক বাঁচিয়ে দিবেন। আমার সাধ্যমতো চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। মা এবং শিশু দুজনের অবস্থাই ভয়াবহ আকার ধারণ করেছে। ডাক্তারের কথা শুনে শ্রবণ দিশেহারা হয়ে উঠল। আরো উত্তেজিত হয়ে বলল, আমি কিছুই জানি না, আমার বউ বাচ্চার কিছু হলে আপনাদের হসপিটাল আস্ত থাকবে না। শামীম রেজা চৌধুরী ছেলেকে ধরে শান্ত করার চেষ্টা করে বললেন, কিছু হবে না ওদের, তুমি শান্ত হও, আল্লাহকে ডাকো। আল্লাহ কেন সবসময় আমার সঙ্গে এমন করে? এরপর থেকে সব ভালো হবে ইনশাল্লাহ, তুমি শান্ত হও। শ্রবণের চোখের সামনে সোহাকে উঠিতে নিয়ে যাওয়া হলো। শ্রবণ কান্নায় ভেঙে পড়লো। আবার আশেপাশের লোকজন শ্রবণের দিকে তাকিয়ে আছে। ছেলে মানুষ হয়ে কিভাবে কাঁদছে, পুরুষ মানুষ কিভাবে কাঁদে, কাঁদতে পারে। শামীম রেজা চৌধুরী ছেলের মুখের দিকে তাকালেন। ছেলের কান্না দেখে ওনার চোখেও পানি জমেছে। আবার শ্রবণ কাঁদতে কাঁদতে উঠিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। বিয়ের পর থেকে এত দীর্ঘ সময় দূরত্ব দুজনের মধ্যে কখনো আসেনি গত সময়গুলোর আগে। ইচ্ছে করছে ছুটে সোহার কাছে চলে যেতে। একদিকে স্ত্রী, অন্যদিকে অনাগত সন্তান। দুজনের জীবনই যেন এখন ঝুলে আছে একটা সূক্ষ্ম সুতোয়। শামীম রেজা চৌধুরী ছেলের ডান হাত ধরে বললেন, শ্রাবণ, তোমার হাত ব্যান্ডেজ করতে হবে। বাবার কথা শুনে শ্রবণ নিজের হাতের দিকে তাকালো। এখন আর রক্ত ঝরছে না, হাত থেকে ব্যথা করেছে শুধু। তবে ব্যথা বুকের ব্যথার কাছে কিছুই না। এর মধ্যে চৌধুরী বাড়ি থেকে 4 জন এসে পৌঁছালেন দুজনের কাছে। অনিমা চৌধুরীর কান্না শুনে শ্রবণ তার দিকে একবার তাকিয়ে ওটির দরজার দিকে তাকালো। শামীম রেজা চৌধুরী বাবার ভাইয়ের সঙ্গে কথা বলে একজন নার্সকে ডাকলেন শ্রবণের হাত ব্যান্ডেজ করে দেওয়ার জন্য। শ্রবণ ব্যান্ডেজ বাঁধতে রাজি না হলেও শামীম রেজা চৌধুরী জোর করে চেয়ারে বসালেন তাকে। নার্স ব্যান্ডেজ বেঁধে দিয়ে চলে গেলেন। বলে গেলেন ডাক্তারকে বলে ওষুধ নেওয়ার জন্য। শ্রবণ বসা থেকে উঠে ওটির দরজার সামনে এসে দাঁড়ালো। তাকিয়ে রইল ভেতরের দিকে। তবে কিছুই দেখা যাচ্ছে না। সামাদ চৌধুরী নাতির পাশে এসে দাঁড়ালেন। নাতির কাঁধের উপর হাত রেখে বললেন, দাদু ভাই, ভেঙে পড়ো না, কিছু হবে না ইনশাল্লাহ। তোমার স্ত্রী সন্তানকে আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমার কাছে ফিরিয়ে দিবে সুস্থ অবস্থায়।
শ্রবণ কোনো কথা বলতে পারলো না, শুধু একবার তাকালো দাদার মুখের দিকে, চোখের পানি মুছে পুনরায় দেখার চেষ্টা করলো ভেতরে তার জানরা কখন বের হবে ভেতর থেকে। দুজন যেন সুস্থ অবস্থায় ফিরে আসে তার কাছে। প্রায় 30 মিনিট পর বাবুকে কোলে নিয়ে ওটির দরজা খুললো একজন নার্স। শ্রবণের বুকের ভিতর আগের চেয়েও জোরে জোরে শব্দ করতে লাগলো, হাত পা আরো বেশি কাঁপতে লাগলো। তাকালো নিজের সন্তানের মুখের দিকে, বাচ্চাটা চোখ বন্ধ। নার্স বললেন, একটু সরে দাঁড়ান, আমাকে বের হতে দিন। শ্রবণ সরে দাঁড়াতে পারলো না, ঠায় দাঁড়িয়ে রইল আগের মতো। সামাদ চৌধুরী নাতির হাত ধরে টেনে নিয়ে পিছিয়ে এলেন। নার্স শ্রবণের সামনে এসে দাঁড়ালেন, বললেন, বাচ্চাকে কয়েক মিনিটের জন্য কোলে নিতে পারবেন, তাকে আইসিইউতে রাখতে হবে। শ্রবণ নার্সের মুখের দিকে তাকিয়ে বলল। আমার ছেলে বাঁচবে তো? নার্স শ্রবণকে প্যানিক করতে দেখে দ্রুত বললেন, হ্যাঁ হ্যাঁ, বাঁচবে। আপনি এমন প্যানিক না করে শান্ত হন। এত উত্তেজিত হয়ে পড়েন কেন? আহ, আমার সোয়া কেমন আছে? অপারেশন চলছে। কেমন আছে ও? বাবুকে নিন, নয়তো আইসিইউতে নিয়ে যাচ্ছি। শ্রবণ ব্যস্ত হয়ে হাত পাতলো সামনে। নার্স বাবুকে তুলে দিলেন তার বাবার কোলে। শ্রবণ নিজের ছেলের কপালে চুমু খেয়ে বুকে চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। বাচ্চাটাও নড়ে চড়ে কেঁদে উঠল। এতক্ষণে বাড়ির সবাই শ্রবণকে ঘিরে দাঁড়িয়েছে। কয়েক মিনিট পরে শ্রবণের কাছ থেকে বাবুকে নিয়ে আইসিইউর দিকে এগিয়ে গেলেন নার্স। শ্রবণ ওটির দরজার দিকে তাকিয়ে চোখ মুছতে মুছতে নার্সের সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো আইসিইউর দিকে। পেরিয়ে গেছে পুরো একটা দিন। আজ সোহার অবস্থা কিছুটা স্থিতিশীল, কথা বলতে পারছে। ফজরের আগে জ্ঞান ফিরেছে তার। বাবুর অবস্থা এখনো কিছুটা ঝুঁকিপূর্ণ। সোহা দুদিন না খেয়ে থাকায় বাচ্চাটা দুর্বল হয়ে পড়েছে, নিচে পড়ে যাওয়ায় আঘাতও পেয়েছে অনেক। জন্মের পর তো ঠিকভাবে শ্বাসও নিচ্ছিল না, নাড়াচাড়া করছিল না। পুলিশ এসেছে সোহার সঙ্গে কথা বলতে। তাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে এখন। দুজন পুলিশ অফিসার, শ্রবণ আর শামীম রেজা চৌধুরী কেবিনের ভিতরে রইলেন, বাকিরা বেরিয়ে গেলেন বাইরে। একজন অফিসার সোহার দিকে তাকিয়ে বললেন, তোমাকে কিভাবে কিডন্যাপ করা হয়েছিল? সোহা নিজের শিওরে দাঁড়িয়ে থাকা শ্রবণের মুখের দিকে তাকালো। শ্রবণ ইশারা করলো বলার জন্য। সোহা অফিসারের দিকে তাকালো। ওনারা সবকিছু শোনার পরও সোহার কাছ থেকে শুনতে চাইছেন আবার। সোহা ক্ষীণস্বরে খুলে বলল তাকে কিভাবে কিডন্যাপ করা হয়েছিল। অফিসার আবারও বললেন, আপনার সঙ্গে খারাপ কিছু করেছে? না, শুধু আটকে রেখেছিল আর একদিন দুটো চড় মেরেছিল। পানি ছাড়া আর কিছুই খেতে দেয়নি, ভীষণ ভয় দেখাতো, আর গতকাল ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কিভাবে আপনাদের খোঁজ পেয়েছিল? বা আপনাকে বা কেন কিডন্যাপ করলো? এই বিষয়ে কোনো কিছু বলেছে? আমার হাজবেন্ড মানে শ্রবণ চৌধুরী আমার জন্য কয়েকবার জুয়েলারি কিনেছিল, সেটা তাদের দলের মধ্যে কেউ একজন দেখেছিল। তারপর থেকে তারা আমার হাজবেন্ডের উপর নজর রাখতো। আস্তে আস্তে খবর নেয় আমাদের বিষয়ে, তারপর প্ল্যান করে কিডন্যাপ করে টাকার জন্য। অফিসার নিজের পাশে থাকা অফিসারের দিকে তাকিয়ে বললেন, ওরাও এই কথাই বলেছে। একজন অফিসার শ্রবণের দিকে তাকিয়ে বললেন, আপনাকে আমাদের সাথে থানা যেতে হবে। ছুরির আঘাতে একজনের খারাপ অবস্থা, বাঁচবে কি মরবে ঠিক নেই। উপর থেকে ফেলে দেওয়ায় একজনের মাথা ফেটে কমায় চলে গেছে। শ্রবণ কিছু বলার আগে শামীম রেজা চৌধুরী বললেন, শ্রাবণ যা করেছে সব রাগের মাথায় করেছে, আর নিজের স্ত্রী সন্তানকে বাঁচানোর জন্য করেছে। আমরা বুঝতে পারছি সেসব বিষয়, কিন্তু দেশে তো আইন বলো কিছু একটা আছে। শ্রাবণের মানসিক অবস্থা ঠিক নেই, ছোটবেলা থেকেই বিভিন্ন কোমায় ভুগছে। সোহাগ কিডন্যাপ হওয়ার পরও ওর অসুস্থতা আরো বেড়ে গিয়েছিল। যা করেছে নিজের ভারসাম্য হারিয়ে করেছে। আপনারা গত রাতে তো দেখেছিলেন শ্রবণের অবস্থা। আপনারা আমার মুখের কথা বিশ্বাস না করলে আমি শ্রবণের ডাক্তার আর ওর রিপোর্টগুলো আপনাদের দেখাতে রাজি আছি। ওরা যে এখনো বেঁচে আছে এটাই আশ্চর্যের। শ্রবণ বাবার মুখের দিকে তাকিয়ে রইল। তাকে আবার পাগল বানিয়ে দিচ্ছে। শ্রবণ বাবার মুখের দিকে তাকিয়ে রইল, তাকে আবারও পাগল বানিয়ে দিচ্ছে। শামীম রেজা চৌধুরী নিজেও তাকালেন ছেলের মুখের দিকে। ছেলে কপাল ভ্রু কুঁচকে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। অফিসার বললেন, বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আইনের কাছে আমাদেরও হাত বাঁধা। ওনাকে আমাদের সঙ্গে যেতেই হবে। আপনারা আইনজীবী ঠিক করুন, ওনাকে নির্দোষ প্রমাণিত করার জন্য সকল প্রমাণ জোগাড় করুন। উনি যে মানসিকভাবে অসুস্থ আর নিজের ভারসাম্য হারিয়ে কিডন্যাপারদের মেরেছে, এটা প্রমাণ করতে হবে। মুখের কথায় কাজ হবে না। মিস্টার শ্রবণ চৌধুরী, চলুন আমাদের সঙ্গে। সোহা আতঙ্কিত হয়ে শ্রবণের এক হাত আঁকড়ে ধরলো শক্ত করে। দ্রুত দুদিকে মাথা নেড়ে ভয়ার্ত কণ্ঠে বলল, তুমি কোথাও যাবে না,
আমি তোমাকে কোথাও যেতে দিব না। দোষ তো ওই লোকগুলোরই। তোমাকে কেন ধরে নিয়ে যাবে? শ্রবণ সোহার হাতটা মুঠো করে ধরে বলল, তুই উত্তেজিত হচ্ছিস কেন? শান্ত হ।